হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি এর জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আমরা প্র্যাকটিস সেট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 3। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কাকে নিউক্লিয় পদার্থবিদ্যার জনক বলা হয়ে থাকে? দেখো, সবার প্রথম বলে রাখি, এটা কিন্তু আরআরবি গ্রুপ ডি 30/9/2022 যে সেকেন্ড শিফটের এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু এই কোশ্চেনগুলো করা হয়েছিল। দেখো, কাকে নিউক্লিয় বিদ্যার জনক বলা হয়ে থাকে, নিউক্লিয় পদার্থবিদ্যার জনক বলা হয়ে থাকে, এখানে অপশানগুলো একবার দেখে নাও। ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান আছে: উইলিয়াম, আর্নেস্ট রাদারফোর্ড, ম্যাক্সওয়েল এবং ওয়েবার। দেখো, আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্নেস্ট রাদারফোর্ড। ঠিক আছে, আর্নেস্ট রাদারফোর্ডকে কিন্তু নিউক্লিয় পদার্থবিদ্যার জনক বলা হয়। কেন বলা হয়? কারণ এই আর্নেস্ট রাদারফোর্ডই কিন্তু পরমাণুর যে নিউক্লিয়াস হয়, অর্থাৎ অ্যাটমের যে নিউক্লিয়াস হয়, সেই অ্যাটমের নিউক্লিয়াসের খোঁজ কিন্তু আর্নেস্ট রাদারফোর্ডই করা হয়। এই কারণের জন্য এনাকে নিউক্লিয়ার যে ফিজিক্স আছে, সেই নিউক্লিয়ার ফিজিক্সের ফাদার বা জনক বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 2 নম্বর কোশ্চেন। ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করার জন্য কাকে, ঠিক আছে, ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করার জন্য কাকে 1902 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? দেখো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু একটা সায়েন্স প্লাস স্ট্যাটিক। আমরা কিন্তু এটাকে শুধুমাত্র সায়েন্সের কোশ্চেন বলতে পারবো না, এটা কিন্তু হয়ে যাবে সায়েন্স প্লাস স্ট্যাটিক। ঠিক আছে, দেখো এখানে কি কোশ্চেনটা করেছে যে ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করার জন্য 1902 সালে কাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। প্রথমে আমরা অপশানগুলো একবার দেখে নেবো। দেখো, ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে আছে: আইজ্যাক নিউটন, রবার্ট হুক, রোনাল্ড রস আর হেনরি নিউল্যান্ড। দেখো, আমাদের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রোনাল্ড রস। ঠিক আছে, রোনাল্ড রসকে কিন্তু 1902 সালে ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল মেডিসিনে। ঠিক আছে, এইবার দেখো, এখানে দেখো এই যে ম্যালেরিয়া রোগটা আছে, সবার প্রথম ম্যালেরিয়া একটি কী বাহিত রোগ? ম্যালেরিয়া কিন্তু একটা প্রোটোজোয়া বাহিত রোগ। ঠিক আছে, ম্যালেরিয়া কিন্তু একটা প্রোটোজোয়া বাহিত রোগ। আর এই ম্যালেরিয়া রোগের জীবাণু কে বহন করে? যে স্ত্রী অ্যানোফিলিস মশা আছে, ঠিক আছে, স্ত্রী অ্যানোফিলিস মস্কিউটো আছে বা ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো কিন্তু এই ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। অনেক সময় কিন্তু তোমাদের পরীক্ষায় এই যে বাহক বা ভেক্টর, যাকে ইংলিশে ভেক্টর বলে, সেখান থেকে কিন্তু কোশ্চেন করে। কোশ্চেনটা কিন্তু এরকমভাবেও করতে পারে যে ম্যালেরিয়া রোগের জীবাণু কী দ্বারা বাহিত হয়, অর্থাৎ প্রোটোজোয়া দ্বারা বাহিত হয়, আর ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে কে? সেক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে স্ত্রী অ্যানোফিলিস মশা। এবার দেখো, এখানে কি আছে? আইজ্যাক নিউটন সম্পর্কে বলা আছে। আমরা সকলে জানি আইজ্যাক নিউটন কি আবিষ্কার করেন? আইজ্যাক নিউটন কিন্তু অভিকর্ষজ বল অর্থাৎ গ্র্যাভিটেশন আবিষ্কার করেন। ঠিক আছে, রবার্ট হুক কি আবিষ্কার করেন? রবার্ট হুক কিন্তু কোষ। ঠিক আছে, রবার্ট হুক কিন্তু প্রথম ব্যক্তি যিনি কিন্তু মৃত কোষ আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 3 নম্বর কোশ্চেন। কোন নোবেল গ্যাস দেখো, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। কোন নোবেল গ্যাসটি তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে? দেখো, কোন নোবেল গ্যাস? দেখো, আমরা সবার প্রথমে জানি আমাদের যে পর্যায় সারণী থাকে, অর্থাৎ যে পিরিয়ডিক টেবিল থাকে, সেই পিরিয়ডিক টেবিলের যে 18 নম্বর গ্রুপটা আছে, ঠিক আছে, যেটাকে কিন্তু 0 গ্রুপও বলা হয়ে থাকে, এই গ্রুপের মধ্যে কিন্তু কোন গ্যাসগুলি থাকে? এই গ্রুপের মধ্যে কিন্তু নোবেল গ্যাসগুলি থেকে থাকে। এই গ্যাসগুলো কিন্তু অন্য কোনো গ্যাসের সাথে সচরাচর রিয়্যাক্ট করে না। ঠিক আছে, তো কোন এদের ভেতরে যে কটা, দেখো এখানে অপশানগুলো কী কী দিয়েছে? অপশানগুলো কিন্তু দিয়েছে জেনন, রেডন, আর্গন এন্ড নিয়ন। এই যে 4টে নোবেল গ্যাসের নাম দিয়েছে, এর ভেতর থেকে কোন নোবেল গ্যাসটা তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রেডন। ঠিক আছে, রেডন কিন্তু তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে। আর মনে রাখবে, এই রেডন কিন্তু আমাদের যে প্রকৃতি, ঠিক আছে, প্রকৃতিতে কিন্তু রেডন পাওয়া যায় না, এটাকে কিন্তু ল্যাবে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, রেডনকে কিন্তু ল্যাবে তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 4 নম্বর কোশ্চেন। কোনটি কোল্ড ড্রিঙ্কসের সা সা শব্দ বা ফিজ শব্দের জন্য দায়ী? দেখো, আমরা যখন কোল্ড ড্রিঙ্কস বাজার থেকে কিনে নিয়ে আসি বা যে কোনো সফট ড্রিঙ্কস বাজার থেকে কিনে নিয়ে আসি, তখন আমরা দেখতে পাই তার ভেতরে যদি আমরা কান দিয়ে শুনি, আমরা যদি যে কন্টেইনারের মধ্যে ওটা আছে, আমরা যদি সেই কন্টেইনারে কান দিয়ে শুনি, বা আমরা যখন ওটাকে গ্লাসে ঢালবো, তখন যদি আমরা ওটাকে কান দিয়ে শুনি, দেখতে পাবো, মানে শুনতে পাবো যে ওখানে কিন্তু শা বা যে ফিজিং সাউন্ড, ঠিক আছে, বা ফিজিং সাউন্ডটা হচ্ছে। এই ফিজিং সাউন্ডটা কিসের জন্য হয়ে থাকে? অপশানগুলো কী কী আছে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, কার্বনিক অ্যাসিড আর কিন্তু কার্বনিক অক্সাইড। তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের উপস্থিতির জন্যই কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ফিজিং সাউন্ডটা বা শা শব্দটা শুনতে পাওয়া যায়। এবার দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে উচ্চ চাপে দ্রবীভূত করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 5 নম্বর কোশ্চেন, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কোন গ্রন্থিকে বলা হয়ে থাকে। দেখো এটা কিন্তু একটা বায়োলজি থেকে কোশ্চেন করেছে যে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাতে এই কোশ্চেনটা আসেনি। দেখো যে মাস্টার গ্ল্যান্ড আছে বা যে আমাদের প্রভুগ্রন্থি আছে, সেই প্রভুগ্রন্থি কাকে বলা হয়ে থাকে আমরা একবার অপশানগুলো দেখে নেব। পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পিনাইল গ্রন্থি এবং অ্যাড্রিনালিন গ্রন্থি। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে কিন্তু বলা হয়ে থাকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। এই পিটুইটারি যে গ্রন্থিটা আছে এটা কিন্তু আমাদের যে ব্রেন, ঠিক আছে, আমাদের এটা যদি আমাদের ব্রেন ধরি, ঠিক আছে, আমাদের ব্রেনের যে হাইপোথ্যালামাস আছে, ঠিক আছে, সেই হাইপোথ্যালামাসের নিচে মেডুলা অবলঙ্গটা থেকে মেডুলা অবলঙ্গটা যেখানে অবস্থান করছে তার নিচ থেকে কিন্তু এটা শুরু হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একদম ছোট্ট একটা গ্ল্যান্ড, আর এই গ্ল্যান্ডটা কিন্তু আমাদের বডিতে যতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে বা যতগুলো আমাদের সিক্রেশন গ্ল্যান্ড আছে সেগুলো থেকে কিন্তু যে ক্ষরণ নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। এই জন্যই কিন্তু এটাকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে। তো পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায় সেটা কিন্তু হয়ে যাবে আমাদের মাথা বা মস্তিষ্ক। এবার দেখো কি বলেছে, থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, দেখো থাইরয়েড গ্রন্থি কিন্তু আমাদের গলায় থাকে, ঠিক আছে, আমাদের যে গলা সেই গলায় কিন্তু থাইরয়েড গ্রন্থি থাকে, আর এটাকে কিন্তু অ্যাডামস আপেলও বলা হয়ে থাকে, ঠিক আছে, অ্যাডামস অ্যাপেল, ঠিক আছে, অ্যাডামস অ্যাপেলও কিন্তু বলা হয়ে থাকে থাইরয়েড গ্ল্যান্ডকে। আর এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, যার অভাবে কিন্তু গলগণ্ড বা গলা ফুলে যাওয়ার রোগ হয়। দেখো এরপর দেখো কি আছে, পিনিয়াল গ্ল্যান্ড আছে। দেখো পিনিয়াল গ্ল্যান্ডকে কিন্তু আমাদের বডির বায়োলজিক্যাল ক্লক বলা হয়ে থাকে। অর্থাৎ দেখবে অনেক সময় এরকমটা হয় যে আমরা যদি ঘুম থেকে সকালে ওঠার জন্য যদি আমরা 5টার সময় অ্যালার্ম দিয়ে থাকি, এটা যদি আমরা রেগুলার 1 মাস 2 মাস ধরে প্র্যাকটিস করতে থাকি, আমরা যদি এরকমভাবে কোনো একদিন অ্যালার্ম নাও দিয়ে থাকি তাও কিন্তু আমাদের ঘুম ওই 5টার অ্যারাউন্ডেই ভেঙে যায়, ঠিক আছে। এই যে এটাকে কিন্তু এই যে ঘটনাটা ঘটে থাকে এটা কিন্তু আমাদের বডিতে যে পিনাইল গ্ল্যান্ড থাকে সেই পিনাইল গ্ল্যান্ডের কারণেই হয়ে থাকে, ঠিক আছে। পিনাইল গ্ল্যান্ড থেকে একটা ধরনের হরমোন নিঃসৃত হয়, সেই হরমোনের কারণেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। এই কারণের জন্য কিন্তু পিনাইল গ্রন্থিকে বায়োলজিক্যাল ক্লক বলা হয়ে থাকে। এরপর দেখো কি আছে, অ্যাড্রিনালিন। দেখো এই অ্যাড্রিনালিন কিন্তু আমাদের যে বৃক্ক আছে, ঠিক আছে, আমাদের যে বৃক্ক বা কিডনি আছে সেই বৃক্ক বা কিডনির ওপরে কিন্তু এইরকম দুটি গ্ল্যান্ড থাকে, এটাকে কিন্তু অ্যাড্রিনালিন গ্ল্যান্ড বলা হয়ে থাকে। আর এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড কী কাজ করে, এটাকে কিন্তু আপাতকালীন হরমোন বলা হয়ে থাকে। অর্থাৎ যখন আমাদের হার্ট রেট বেড়ে যায়, যখন মনে করো আমরা কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, আমরা ভীষণ জোরে দৌড়াচ্ছিলাম, এবার দেখবে যে আমাদের হার্টবিট থাকে সেই হার্টবিট কিন্তু অনেক ফাস্ট হয়ে যায়, তারপরে কিন্তু ধীরে ধীরে হার্টবিটটা কন্ট্রোলে চলে আসে, ঠিক আছে, বা নর্মাল রেটে চলে আসে। এই কাজটা করার জন্য কিন্তু অ্যাড্রিনালিন খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন। এই কারণের জন্য কিন্তু এটাকে আপাতকালীন হরমোন বলা হয়ে থাকে। বা আমাদের বডিতে যখন কোনো অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে, যেই জায়গাটাতে মনে করো কোনো কারণের জন্য সিগন্যাল ব্রেন পাঠাতে পারছে না, সেখানে কিন্তু এই হরমোনটা গিয়ে রিঅ্যাক্ট করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 6 নম্বর কোশ্চেন, কোনটি মানব রক্তের রঞ্জক হিসেবে কাজ করে যা ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে। দেখো এই কোশ্চেনটা কিন্তু এইভাবেই করতে পারতো যে আমাদের মানুষের রক্তে কোন রঞ্জক পদার্থটা থাকে, কিন্তু দেখো রেলে বা যে কোনো এখন যে পরীক্ষাগুলো হচ্ছে মডার্ন ডের যে সিবিটি এক্সামগুলো হচ্ছে সেখানে কিন্তু কোশ্চেনটা অনেক লেন্দি করা হয়, ঠিক আছে, তাই তোমাদেরকে কিন্তু কোশ্চেনটা পুরোটা পড়তে হবে। দেখো তাহলে আমাদের রক্তের মধ্যে যে রঞ্জক পদার্থটা থাকে সেই রঞ্জক পদার্থটার নাম কি, এখানে অপশানগুলো কী কী আছে আমরা একবার দেখে নেব। হিমোসায়ানিন, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিউলিন আর হচ্ছে ইমোডাইল। দেখো আমাদের রক্তের ভেতরে যে রঞ্জক পদার্থটা থাকে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে হিমোগ্লোবিন, ঠিক আছে। এই হিমোগ্লোবিনের জন্যই কিন্তু আমাদের রক্তের রং লাল হয়ে থাকে, আমাদের রক্তের রং লাল কিন্তু এই হিমোগ্লোবিনের জন্যই হয়ে থাকে। এইবার এই হিমোগ্লোবিনটা কিন্তু একটা আয়রন, ঠিক আছে, একটা আয়রন ঘটিত রঞ্জক পদার্থ। এইবার দেখো এই যে হিমোগ্লোবিনটা আছে, এই হিমোগ্লোবিন বা আমরা বলতে পারি আমাদের যে রেড ব্লাড সেল, ঠিক আছে, সেই রেড ব্লাড সেল কিন্তু আমাদের যে ফুসফুস আছে সেই ফুসফুস থেকে কিন্তু আমাদের যে শুদ্ধ যে অক্সিজেন গ্যাসটা গ্রহণ করে থাকে, আর দূষিত কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কিন্তু ওখানে ছেড়ে দিয়ে থাকে, যেটা আমরা প্রশ্বাস বা নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু আমরা বাইরে বের করে দিই। তো আমাদের প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে, আমাদের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হিমোগ্লোবিন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 7 নম্বর কোশ্চেন, সোয়াইন ফ্লু কী ঘটিত একটি রোগ। দেখো কোন রোগটি কোন জীবাণু বা ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া বা ভাইরাস থেকে হয়ে থাকে, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি রেলের প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাগুলো শিফটগুলো দেখে থাকো, বা তোমরা যদি কেউ এমন থেকে থাকো যারা প্রিভিয়াস ইয়ারের রেলের গ্রুপ ডি বা রেলের অন্যান্য পরীক্ষা দিয়েছো, তারা অবশ্যই জানবে যে এই ধরনের টপিক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করা হয়, ঠিক আছে। তো এখানে কি বলেছে, সোয়াইন ফ্লু কী ঘটিত রোগ, ঠিক আছে, সোয়াইন ফ্লু কী ঘটিত রোগ, আমাদের অপশানগুলো কী দিয়েছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া আর প্যারাসাইট। দেখো এই যে সোয়াইন ফ্লু আছে এটা কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ এটা কিন্তু একটা ভাইরাল ডিজিজ, ঠিক আছে, এটা কিন্তু একটা ভাইরাল ডিজিজ বা ভাইরাস ঘটিত রোগ।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 8 নাম্বার কোশ্চেন, নিচের কোনটা একটা ধাতু কল্পের উদাহরণ? দেখো পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেবেই দেবে, ঠিক আছে। তো পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু এটাকে আমরা কোশ্চেন বলতে পারি যে নিচের কোনটি ধাতু কল্প। ধাতু কল্প মানে কি? ধাতু কল্প মানে কিন্তু মেটালয়েড, অর্থাৎ যে এলিমেন্টের মধ্যে বা যে পদার্থের মধ্যে কিন্তু ধাতু এবং অধাতু দুয়েরই গুণ থাকে তাকে কিন্তু ধাতুকল্প বলা হয়ে থাকে, ঠিক আছে। তো অপশানগুলো কি দিয়েছে? অক্সিজেন, জার্মেনিয়াম, আয়রন আর পারদ। দেখো এখান থেকে কিন্তু আমরা অপশান এলিমিনেশনও করতে পারি। দেখো সবার প্রথমে অক্সিজেন দিয়েছে, অক্সিজেন কিন্তু কোনো ধাতু নয়, অক্সিজেন কিন্তু একটা অধাতু, ঠিক আছে। তো সবার প্রথম কিন্তু অক্সিজেনকে আমরা বাদ দিতে পারবো। এরপর দেখো কি দিয়েছে? আয়রন, আয়রন আমরা সকলে জানি আয়রন কিন্তু একটা ধাতু, ঠিক আছে, বা মেটাল। এরপর পারদ, পারদও কিন্তু একটা মেটাল। পারদ কেমন মেটাল? পারদ কিন্তু একমাত্র লিকুইড মেটাল, এটা কিন্তু মনে রাখবে। পারদ দিয়েও কিন্তু এরকম কোশ্চেন দিতে পারে যে একমাত্র লিকুইড বা তরল ধাতু কোনটা, সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের পারদ। তো কি পড়ে থাকলো? পড়ে থাকলো কিন্তু জার্মেনিয়াম, ঠিক আছে। জার্মেনিয়াম কিন্তু জার্মেনিয়াম কিন্তু আমাদের এই যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে জার্মেনিয়াম। জার্মেনিয়াম কিন্তু একটা ধাতুকল্প বা মেটালয়েড, ঠিক আছে। জার্মেনিয়াম কিন্তু একটা ধাতুকল্প বা মেটালয়েড। তোমাদের জন্য একটা HW থাকবে, তোমরা আমাকে যে কোনো আর একটা মেটালয়েডের নাম কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থাকলো, অবশ্যই কিন্তু তোমরা এটা জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 9 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি একটি বায়ুবাহিত রোগ? দেখো আবার কিন্তু সেই ডিজিজ থেকে একটা কোশ্চেন দিয়েছে, বলেছে এর ভেতর থেকে কোন রোগটা একটা বায়ুবাহিত রোগ, অর্থাৎ যেটা কিন্তু একটা এয়ারবোর্ন ডিজিজ, ঠিক আছে। এটা কিন্তু একটা এয়ারবোর্ন ডিজিজ বা বায়ু থেকে যেটা ছড়ায়। অপশানগুলো কি দিয়েছে? কলেরা, জন্ডিস, কোভিড-19 আর ইনফ্লুয়েঞ্জা। দেখো সবার প্রথম বলে রাখি, এখানে যে কলেরা আছে এটা কিন্তু জলবাহিত রোগ, ঠিক আছে। কলেরা আর এই যে জন্ডিস আছে এটা কিন্তু জলবাহিত রোগ। কোভিড-19 কিন্তু একদিক থেকে বাতাসের সাহায্যে ছড়াতে পারে। এক্ষেত্রে যে ইনফ্লুয়েঞ্জা আছে, এই ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাল ডিজিজ, অর্থাৎ ভাইরাস দিয়ে ঘটে থাকলেও এটা কিন্তু বাতাসের মাধ্যমেই ছড়ায়। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইনফ্লুয়েঞ্জা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 10 নম্বর কোশ্চেন, বলের একক কী? দেখো বল বা ফোর্স, ঠিক আছে, বল বা ফোর্সের একক কী? তো আমরা অপশানগুলো একবার দেখে নেবো, জুল, নিউটন, ডাইন, 1 এবং 2। এখানে একটু অপশানে ভুল আছে, এটা হয়ে যাবে 2 ও 3, ঠিক আছে। দেখো তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2 এবং 3, অর্থাৎ বলের যে একক, বলের একক কিন্তু নিউটন প্লাস ডাইন 2 হয়ে থাকে। নিউটন কিন্তু SI একক আর ডাইন কিন্তু CGS একক, মনে রাখবে তোমরা এটা, ঠিক আছে। তো বলের SI একক কি? বলের SI একক হচ্ছে নিউটন আর বলের CGS একক কিন্তু ডাইন। এইবার দেখো এটাকে কিন্তু অনেক সময় এইভাবে না জিজ্ঞাসা করে তোমাদেরকে কিন্তু এটাকে ফর্মুলাইজড করে বা অর্থাৎ এর ইউনিটে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এটা তো এদের ইউনিট, কিন্তু তোমাদেরকে কিন্তু অনেক সময় এই রকম করে জিজ্ঞাসা করতে পারে যে ms-2। দেখো এই যে ms-2 আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, এর মানেও কিন্তু নিউটন। তোমাদেরকে কিন্তু এই ফরম্যাটটাতেও জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। দেখো এই ফরম্যাটে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, তো এই ফরম্যাটটা কীভাবে এসেছে এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে। দেখো আমাদের যে ফোর্স অর্থাৎ যে বলের সূত্র হয়ে থাকে, সেখানে কিন্তু বল সমান সমান অর্থাৎ ফোর্স সমান সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে। মাস মানে কি? মাস মানে কিন্তু কোনো বস্তুর ভর, আর অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে কিন্তু ত্বরণ, ঠিক আছে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তো আমরা দেখতে পাবো F = m × a। এইবার আমরা ধরে নিই মাস অর্থাৎ ভর আছে কেজিতে, ঠিক আছে, ভর আছে কেজিতে ইন্টু আর এই যে মাস আছে, দেখো গ্র্যাভিটেশন বা এখানে যে এ আছে অর্থাৎ ত্বরণ আছে, ত্বরণকে কিন্তু আমরা এইভাবে লিখি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু ওপরে থাকে। তো আমরা এখান থেকে পেয়ে যাব কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর তোমাদেরকে এইটা করতে হবে। দেখো এখানে তো আমাদের নর্মালি দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার বলবো নিউটন ও ডাইন উভয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 11 নম্বর কোশ্চেন, হাইড্রোজেনের আইসোটোপ। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা অনেক বড় একটা মিস্টেক, সরি তার জন্য, ঠিক আছে। দেখো প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়ে থাকে, এটাকে চাইলেও এড়ানো সম্ভব হয় না। অনেক কোশ্চেন টাইপ করতে গেলে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। তো এটা কিন্তু হয়ে যাবে ট্রিটিয়াম। দেখো হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কত? দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু জানতে হবে হাইড্রোজেনের মোট 3টে আইসোটোপ থাকে, একটা হচ্ছে H1, একটা H2, আর একটা
একটা কিন্তু H3H1। দেখো প্রথম যে হাইড্রোজেনের আইসোটোপটা থাকে প্রোটিয়াম, এখানে কিন্তু কোনো রকম নিউট্রন থাকে না, 0 নিউট্রন। এখানে কিন্তু একটা নিউট্রন থাকে আর এখানে কিন্তু দুটো নিউট্রন থাকে। তো আমাদের কাছে কি জিজ্ঞাসা করেছে? আমাদের কাছে কিন্তু নিউট্রন জিজ্ঞাসা করেনি, আমাদের কাছে জিজ্ঞাসা করেছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কত। দেখো যে নিচের যে সংখ্যাটা, আমরা যখন ট্রিটিয়াম জিজ্ঞাসা করেছে তাহলে আমরা শুধু ট্রিটিয়াম দিয়েই করব। দেখো নিচের যে সংখ্যাটা হয়ে থাকে এটাকে কিন্তু বলা হয়ে থাকে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে পারমাণবিক সংখ্যা, আর ওপরের সংখ্যাটাকে কিন্তু বলা হয়ে থাকে ভর সংখ্যা। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, 1 ও 3। তো আমরা যদি এখানে আরেকবার দেখে নিই, তো 1 কিন্তু পারমাণবিক সংখ্যা আর 3 কিন্তু এটার ভর সংখ্যা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 12 নম্বর কোশ্চেন। তেজস্ক্রিয়তার এসআই একক কী? দেখো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, সেই রেডিও অ্যাক্টিভিটির এসআই একক কী? দেখো সেই রেডিও অ্যাক্টিভিটির এসআই একক কিন্তু হয়ে যাবে বেকারেল, ঠিক আছে। বেকারেল কিন্তু তেজস্ক্রিয়তার এসআই একক, এটা কিন্তু হেনরি বেকারেল অর্থাৎ যিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন তার নাম অনুসারে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তো তেজস্ক্রিয়তার এসআই একক কী? রেডিও অ্যাক্টিভিটির এসআই একক কী? সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে বেকারেল। এইবার দেখো এখানে তোমরা আর একটা অপশান দেখতে পাচ্ছ 20, এটাও কিন্তু তেজস্ক্রিয়তার একক, কিন্তু এটা কিন্তু সিজিএস একক, মনে রাখবে এটা, অনেক সময় কিন্তু এটা কনফিউশন হয়ে যায়। বেকারেল কিন্তু এসআই ইউনিট রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার, আর 20 কিন্তু রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার সিজিএস ইউনিট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 13 নম্বর কোশ্চেন। পর্নস মানব শরীরের কোন অঙ্গে দেখতে পাওয়া যায়? দেখো এটা কিন্তু একটা ইউনিক একটা কোশ্চেন, পর্নস, ঠিক আছে, পর্নস মানব শরীরের কোন অঙ্গে দেখতে পাওয়া যায়? তো আমাদের অপশানগুলো কী কী দিয়েছে একবার দেখে নেব। মস্তিষ্ক, লিভার, কিডনি এবং কান। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মস্তিষ্ক, ঠিক আছে। মস্তিষ্কের মধ্যে কিন্তু যে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস থাকে, অর্থাৎ লঘু মস্তিষ্ক আর গুরু মস্তিষ্ক থাকে, সেই লঘু মস্তিষ্ক আর গুরু মস্তিষ্কের নিচে কিন্তু জয়েন্টে কিন্তু এই পর্নস বলে যে অংশটা এটা কিন্তু অবস্থান করে থাকে। আর এই পর্নস বলে অংশটা কিন্তু আমাদের শরীরের ব্যালেন্স প্লাস আমাদের শরীরের যে তাপমাত্রা সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 14 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন অঙ্গের আকৃতি ইংরাজি যে অক্ষরের মতো? দেখো আমি যদি এখানে ছবিটা আঁকি তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। আমি এখানে ছবিটা আঁকছি, ঠিক আছে। দেখো ইংরাজি যে অক্ষরের মতো, এখানে দেখো এটা আমাদের শরীরের কোন অংশ যেটা যে অক্ষরের মতো দেখতে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পাকস্থলী। আমাদের শরীরের যে অক্ষরের মতো দেখতে অঙ্গটার নাম কিন্তু পাকস্থলী বা স্টামাক, ঠিক আছে। এইবার দেখো এই যে স্টামাক আছে, এই স্টামাক সম্পর্কে একটা বেসিক ডিটেলস তোমাদেরকে বলে রাখি। এই যে স্টামাক আছে, ঠিক আছে, এই স্টামাকের মধ্যে কিন্তু HCl গ্যাস থাকে, ঠিক আছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যেটা কিন্তু আমাদের পাচনে সহায়তা করে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমকে বেটার করতে সাহায্য করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 15 নম্বর কোশ্চেন। খাদ্য গঠনের প্রক্রিয়া ড্যাশ থেকে শুরু হয় এবং ড্যাশে শেষ হয়? দেখো খাদ্য গঠন না, ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে খাদ্য ভাঙন, ঠিক আছে, এটা হয়ে যাবে খাদ্য ভাঙন বা হজমের প্রক্রিয়া, ঠিক আছে, খাদ্য ভাঙন বা হজমের প্রক্রিয়া। তো খাদ্য হজমের প্রক্রিয়া কোথা থেকে শুরু হয় এবং কোথায় শেষ হয়? দেখো অপশানগুলো কী দিয়েছে, মুখ ও ক্ষুদ্রান্ত, মুখ ও বৃহদান্ত্র, মুখ ও পাকস্থলী ও যকৃৎ। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মুখ এবং ক্ষুদ্রান্ত, ঠিক আছে। আমাদের মুখ থেকে কিন্তু যে আমাদের খাদ্যের হজম হওয়াটা শুরু হয়ে যায় বা ডাইজেশন কিন্তু আমাদের মুখ থেকেই শুরু হয়ে যায়, আর এটা শেষ হয় কোথায়? আর এটা কিন্তু ক্ষুদ্রান্তে শেষ হয়। অনেকের মনে হতে পারে বৃহদান্তে শেষ হয়, কিন্তু না, বৃহদান্তে কিন্তু খাবার হজম হয় না, বৃহদান্তে কিন্তু জলকে ডাইজেস্ট করা হয়, ঠিক আছে, জলকে কিন্তু ডাইজেস্ট করা হয়ে থাকে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মুখ ও ক্ষুদ্রান্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 16 নম্বর কোশ্চেন। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? দেখো ডিজিজ থেকে কিন্তু আবার একটা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিয়েছে, বলেছে নিচের কোনটা একটা ভাইরাস ঘটিত রোগ। তো অপশানগুলো কি দিয়েছে দেখো, এটাকে কিন্তু আমরা অপশান এলিমিনেশনের মাধ্যমেও করতে পারবো। দেখো এখানে যে কলেরা আছে এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কুষ্ঠ যেটা আছে এটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যক্ষাও কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটা ভাইরাল ডিজিজ, ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটা ভাইরাল ডিজিজ। এইবার দেখো যে কলেরা রোগ আছে, এই কলেরা রোগের যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার বিজ্ঞানসম্মত নাম কি? ভিব্রিও কলেরি, ঠিক আছে। তোমরা চাইলে নোট ডাউন করতে পারো তোমাদের খাতায়, এখানে যেহেতু স্পেস কম আমি পুরোটা লিখছি না, আমি স্পষ্ট করে বলছি, তোমরা চাইলে শুনে লিখতে পারো, ঠিক আছে। তো কলেরা রোগের জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরি, ঠিক আছে। তারপর যে কুষ্ঠরোগ আছে, সেই কুষ্ঠরোগের জীবাণুর নাম কিন্তু বা ব্যাকটেরিয়া সায়েন্টিফিক নেম কিন্তু
লেপ্রোসি, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রোসি, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রোসি। এইবার যে যক্ষা রোগ আছে যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু যক্ষা রোগের যে সায়েন্টিফিক আর যক্ষা রোগের জীবাণুর যে সায়েন্টিফিক নেম সেটা কিন্তু পরীক্ষাতে দেয়, এটা কিন্তু হয়ে যাবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 17 নম্বর কোশ্চেন, আলোকবর্ষ কিসের একক? দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এমন কোনো রেলের বা এসএসসির পরীক্ষা নেই যেখানে কিন্তু এই আলোকবর্ষের সম্পর্কে কোশ্চেনটা আসেনি, ঠিক আছে। তো আলোকবর্ষ কিসের একক? দূরত্ব, কৌণিক পরিমাণ, পদার্থের অবস্থা, আর একটা অপশান নিচে আছে সেটা হচ্ছে সময়, ঠিক আছে। তো আলোকবর্ষ কিসের একক? দেখো আলোকবর্ষ এই যে সময়টা আছে এখানে কিন্তু লাইট অর্থাৎ আলো আর বর্ষ মানে ইয়ার, ঠিক আছে, এখানে কিন্তু আলো আর তোমার ইয়ার মানে হচ্ছে বছর, সময় বোঝালেও এটা কিন্তু আলো বা সময়ের মধ্যে থেকে কোনোটাকে বোঝায় না, ঠিক আছে। আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক, ঠিক আছে, একটা প্ল্যানেট বা একটা গ্রহ থেকে আর একটা গ্রহের মধ্যে যে ডিস্টেন্স সেটা কিন্তু এই আলোকবর্ষ এককে মাপা হয়ে থাকে। তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দূরত্বের একক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 18 নম্বর কোশ্চেন, ফাদার অফ মডার্ন জেনেটিক্স কাকে বলা হয়ে থাকে? দেখো দুইভাবে এই কোশ্চেনটা আসতে পারে, একটা বলতে পারে ফাদার অফ জেনেটিক্স, বা এটাকে কিন্তু ঘুরিয়ে বলতে পারে, ঠিক আছে, এটাকে কিন্তু ঘুরিয়ে বলতে পারে যে ফাদার অফ মডার্ন জেনেটিক্স কাকে বলা হয়ে থাকে। দেখো দুটি ক্ষেত্রে কিন্তু একটাই অ্যান্সার হয়ে যাবে গ্রেগর জোহান ম্যান্ডেল, ঠিক আছে, গ্রেগর জোহান ম্যান্ডেলকে কিন্তু ফাদার অফ জেনেটিক্স বা ফাদার অফ মডার্ন জেনেটিক্সও বলা হয়ে থাকে। এখানে দেখো রবার্ট হুক সম্পর্কে তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি, ইনি প্রথম মৃত কোষ আবিষ্কার করেন, ঠিক আছে। প্যাভলভ কিন্তু আমাদের যে আইভান প্যাভলভ, যিনি কিন্তু রিফ্লেক্স অ্যাকশন আমাদেরকে দেখিয়েছিলেন কুকুরের ওপর পরীক্ষা। এরপর রবার্ট ব্রাউন কিন্তু যে আমাদের হিউম্যান সেলস না, যে কোনো প্রকারের যে লিভিং সেল, সেই লিভিং সেলের যে নিউক্লিয়াস, ঠিক আছে, সেই নিউক্লিয়াস কিন্তু রবার্ট ব্রাউন দেখিয়েছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 19 নম্বর কোশ্চেন, কোন উদ্ভিদ হরমোনের প্রভাবে গাছের কাণ্ডের বৃদ্ধি হয়? দেখো গাছের কাণ্ড, দেখো আমাদের যেরকম হিউম্যান বা প্রাণীদের দেহে যেরকম হরমোন থাকে, গাছেদের দেহেও কিন্তু অনেক ধরনের হরমোন থেকে থাকে, যাদের কিন্তু অনেক রকমের কাজ থাকে। ঠিক সেই রকম কোন উদ্ভিদ হরমোনের প্রভাবে উদ্ভিদের গাছের কাণ্ডের বৃদ্ধি হয়? অর্থাৎ উদ্ভিদকে যখন আমরা বীজ হিসেবে মাটিতে বপন করি, তারপর আমরা দেখতে পাই যে ধীরে ধীরে কাণ্ডটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে এটা বৃক্ষে পরিণত হয়। ঠিক এই যে কাণ্ডের বৃদ্ধিতে কোন হরমোনটা সাহায্য করে থাকে? কাণ্ডের বৃদ্ধিতে কিন্তু জিব্বারেলিন বলে যে হরমোনটা আছে, ঠিক আছে, জিব্বারেলিন বলে যে হরমোনটা আছে সেই জিব্বারেলিন হরমোনটাই কিন্তু উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধির জন্য রেসপন্সিবল। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জিব্বারেলিন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো এখানে কিন্তু আসল যে ব্যাপারটা যেটা কিন্তু সায়েন্সের গ্রুপ ডির পরীক্ষাতে আসবে সেটা কিন্তু ম্যাথ আসবে, ফিজিক্সের ম্যাথ। দেখো আজকে আমরা ফিজিক্সের ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। কি বলেছে দেখো ভালো করে বুঝবে। 10 কিলোগ্রাম ওজনের একটি বস্তুকে মাটি থেকে 10 মিটার ওপরে তুললে, ঠিক আছে, ওপরে তুললে বস্তুর ভেতরে, ঠিক আছে, ওপরে তুললে বস্তুর ভেতরে সঞ্চিত স্থিতিশক্তি, ঠিক আছে, কী হবে? স্থিতিশক্তির পরিমাণ কত? ঠিক আছে, স্থিতিশক্তি বা কী বলে, দেখো এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, আমি এটাকে কেটে এখানে লিখছি। স্থিতিশক্তিকে ইংরাজিতে কী বলে? পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি বা পিই, ঠিক আছে। আমাদেরকে কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে। দেখো আমরা কীভাবে বার করব? দেখো সবার প্রথমে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে পোটেনশিয়াল এনার্জি বা পিই এর যে ফর্মুলা হয়ে থাকে সেটা কিন্তু হয়ে থাকে mgh, ঠিক আছে, mgh। এইবার আমরা যদি এই mghটাকে দেখি, দেখো এম ফর কিন্তু মাস, মনে রাখবে এম ফর মাস, ঠিক আছে, জি ফর কিন্তু গ্র্যাভিটেশন, দেখো নিচে কিন্তু তোমাদের গ্র্যাভিটেশন দেওয়া আছে, আর এই যে এইচ আছে, এইচ মানে কিন্তু হাইট, অর্থাৎ এটা মাটি থেকে কত উঁচুতে আছে। এইবার যদি আমরা দেখি আমাদের এখানে মাস কত, দেখো মাস কিন্তু বলে দিয়েছে এখানে 10 কেজি, ঠিক আছে। গ্র্যাভিটেশন কত বলেছে? গ্র্যাভিটেশন কিন্তু বলেছে 10 মিটার পার সেকেন্ড। আর আমাদের হাইট কত বলেছে? হাইট কিন্তু বলেছে 10 মিটার। তো আমরা যদি এটাকে ফর্মুলাতে ফেলি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো কি? আমরা যদি এটাকে ফর্মুলাতে ফেলি, দেখো এখানে আমি একটু বড় করে করার চেষ্টা করছি। দেখো আমরা যদি ফর্মুলাতে ফেলি অর্থাৎ mgh, সেক্ষেত্রে আমরা এম কত দেখলাম? এম দেখলাম 10 কেজি, ঠিক আছে। এক্ষেত্রে জি দেখলাম কি? জি দেখলাম হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর এইচ কত দেখলাম? দেখো এইচ দেখলাম কিন্তু আমরা 10 মিটার। তো আমাদের সঠিক অ্যান্সার, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? আমরা কিন্তু পেয়ে যাব 1000, ঠিক আছে, জুল। আর মনে রাখবে এনার্জির যে ইউনিট হয়ে থাকে, ঠিক আছে, এনার্জির যে ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু সবসময় জুলেই প্রকাশ পাবে, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1000 জুল, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 21 নম্বর কোশ্চেন। দেখো 21 নম্বরে কিন্তু আর একটা ম্যাথ আছে, ঠিক আছে। 15
15 কিলোগ্রাম, ঠিক আছে, 15 কিলোগ্রাম কোনো বস্তুর ওপরে যদি 75 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ কত উৎপন্ন হবে। ঠিক আছে, দেখো 15 কিলোগ্রাম কোনো বস্তুর ওপরে যদি আমরা 75 নিউটন বল প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে কত ত্বরণ উৎপন্ন হবে। দেখো এখানে যে ফর্মুলাটা আছে আমরা প্রথমে ফর্মুলাটা দেখে নেব। ফর্মুলাটা কি, এখানে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা কিন্তু এফ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ ফোর্স ইকুয়ালস টু কিন্তু মাস, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তো আমরা ফোর্স কত পেলাম, আমরা কিন্তু ফোর্স পেলাম কত, আমরা যদি এখানে এটাকে কিন্তু ইকুয়েশনটাকে তোমাকে সাজাতে হবে। দেখো আমাদের কিন্তু ফোর্স দেওয়া আছে আর মাস দেওয়া আছে, আমাদের কিন্তু অ্যাক্সেলারেশন দেওয়া নেই, তাই কিন্তু আমাদেরকে অ্যাক্সেলারেশনটাকে এদিকে রেখে পরের লাইনে কিন্তু আমাদেরকে অ্যাক্সেলারেশনটা কিন্তু এই পাশে রেখে আমাদের যে এমটা আছে, ঠিক আছে, যে এমটা আছে সেই এমটাকে কিন্তু আমাদেরকে এই পাশে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা যদি এইবার ফর্মুলাটাকে যদি আমরা করলাম, আমরা ওটাকে এক্সচেঞ্জ করার পরে আমরা অ্যাকচুয়াল ফর্মুলাটা কত পেলাম, যে এ ইকুয়ালস টু কিন্তু এফ বাই এম। এইবার আমাদের যে ফোর্স কত দিয়েছে, ফোর্স কিন্তু দিয়েছে 75 নিউটন, ঠিক আছে, আর মাস কত দিয়েছে, মাস কিন্তু দিয়েছে 15 কেজি। তো এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি আমরা পেয়ে যাব কিন্তু 5, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে কিন্তু কোনো ইউনিট বলেনি, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু কোনো, এখানে কিন্তু 5 না, সরি এখানে কিন্তু একটু, হ্যাঁ এটা তো 5 হবে, এখানে কিন্তু একটু প্রিন্টিং মিস্টেক আছে। এখানে দেখো এই যে অপশানটা আছে এখানে কিন্তু একটা 5-এরও অপশান থাকবে, ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 5 নিউটন, ঠিক আছে, 5 নিউটন কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোন হরমোন উদ্ভিদের যে আমাদের হ্রাস আছে, ঠিক আছে, উদ্ভিদের কি বললাম, কোন হরমোন উদ্ভিদের যে বৃদ্ধি হ্রাস, ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি হ্রাস ও পাতা শুকিয়ে যাওয়ার জন্য দায়ী। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, দেখো সঠিক অ্যান্সার কী বলেছে, অক্সিন, জিবারেলিন, অ্যাবসাইসিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন। তো আমাদের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিডের জন্য কিন্তু উদ্ভিদের যে বৃদ্ধি হ্রাস হয়, অর্থাৎ দেখবে অনেক উদ্ভিদ আছে যেগুলো কিন্তু বাড়ে না আর যাদের কিন্তু পাতা শুকিয়ে যায়, ঠিক আছে, এটার জন্য কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিডই রেসপন্সিবল। এইবার দেখো এই যে তোমাদের অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি তোমাদেরকে আরেকবার দেখাই। এই যে এখানে যে ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখালাম, দেখো এফ ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে এম ইন্টু এ। এইবার আমরা কিন্তু পেলাম যে আমাদের ফোর্স দিয়ে দিয়েছিল কত, 15, আমাদের ফোর্স কিন্তু দিয়ে দিয়েছিল 75 নিউটন, আর আমাদের যে মাস সেটা কিন্তু দিয়ে দিয়েছিল 15 কেজি, ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাক্সেলারেশন বের করতে হবে। এবার তোমরা তো সকলেই জানো এটাকে কিন্তু আমাদের এইটাকে এই পাশে রাখতে হবে, অর্থাৎ আমাদেরকে কিন্তু এইটাকে এই পাশে রেখে এফ বাই এম করতে হবে। এইবার যদি এটাকে আমি আবার ঘুরিয়ে লিখি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এফ বাই এম। এবার কিন্তু আমাদেরকে ডেটাটা পুট করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু 75 নিউটন হয়ে যাবে আর এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে নিচে 15 কেজি। এবার যদি এটাকে আমরা কাটি, 5 15-তে 75 হয়ে থাকে, তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 5 অ্যাক্সেলারেশন বলেছে, অর্থাৎ কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের সঠিক, মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আজকে এই অবধি ছিল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, ভিডিওটাকে লাইক করতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের চ্যানেলে রেলের গ্রুপ ডির জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করানো হবে। স্টে কানেক্টেড উইথ আস, স্টে কানেক্টেড উইথ আস। আর তোমরা যদি মনে করো যে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে তাহলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।